হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি আবারও 20টি ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এই প্রশ্নগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। তো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি পঞ্চপ্রয়াগের অন্তর্ভুক্ত নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সোনপ্রয়াগ। তো এই প্রশ্নটিকে বুঝতে গেলে আমাদেরকে ম্যাপ এঁকে এর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো তোমাদের সামনে আমি ম্যাপ এঁকে দেখাচ্ছি যে এই মিলিত হওয়ার জায়গাগুলি কি কি নামে পরিচিত। তো আমরা সকলেই জানি যে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহই গঙ্গা নামে পরিচিত। তো এই নদীটি, ভাগীরথী নদীটি গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং গঙ্গা নদীর উৎপত্তিস্থলের নামই হচ্ছে ভাগীরথী। তো ভাগীরথী নদীতে অলকানন্দা নদী মিলিত হওয়ার আগেই আরও বেশ কিছু নদী অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটা তোমরা ম্যাপের সাহায্যে দেখে নাও, এখন তোমাদের আমি সেটা দেখাচ্ছি। বদ্রীনাথ থেকে অলকানন্দা নদী উৎপত্তি লাভ করেছে এবং অলকানন্দা নদী এইভাবে প্রবাহিত হয়ে চলেছে। তো ধাউলিগঙ্গা নদীটি অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগ নামক স্থানে। পরবর্তীতে নন্দাকিনী বলে আরেকটি নদী অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে নন্দপ্রয়াগ নামক স্থানে। আরও কিছুটা দক্ষিণে পিণ্ডারি গঙ্গা বলে একটি নদী অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে কর্ণপ্রয়াগ নামক স্থানে। এরপরে কেদারনাথ থেকে উৎপত্তি লাভ করেছে মন্দাকিনী নদী এবং মন্দাকিনী নদী এই সমস্ত নদীগুলির পরে এসে অর্থাৎ দক্ষিণে মিলিত হয়েছে এবং এই স্থানের নাম হয়েছে রুদ্রপ্রয়াগ। আরও পরে ভাগীরথী নদী উৎপত্তি লাভ করে মিলিত হয়েছে অলকানন্দার সঙ্গে। আমি ম্যাপটি ঠিক এখানে মেলাতে পারছি না, তো তোমরা একটু বুঝে নাও। তো ভাগীরথী নদী এই পয়েন্টে মিলিত হয়েছে অলকানন্দার সঙ্গে এবং এই স্থানটির নাম হয়েছে দেবপ্রয়াগ। তো এই প্রশ্নটি যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত স্থানের নাম কি। তো সেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগ। তো তোমরা সকলেই জানো যে ভাগীরথী অর্থাৎ একটা দেবতা, গঙ্গা নদী যেহেতু একটু দেবতা, তার জন্য তাদের যে মিটিং পয়েন্ট অর্থাৎ মিলনস্থল সেটার নাম দেওয়া হয়েছে দেবপ্রয়াগ। এই ছকটি তোমরা যদি মনে রাখো তাহলে অলকানন্দার সাথে যতগুলি নদী মিলিত হয়েছে এবং মিটিং পয়েন্টের কি নাম সেটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। তো এই প্রশ্নটি ছিল নিচের কোনটি পঞ্চপ্রয়াগের অন্তর্ভুক্ত নয়। তো সোনপ্রয়াগ অবভিয়াসলি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। দ্বিতীয় প্রশ্ন, মালওয়া মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, শিগার। এটি আমার মতে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, তবে অপশন 2, ধূপগড়, এটা হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এবার দেখা যাক পরের প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্ন, এটি ইকোনমিক্সের উপর একটি প্রশ্ন। প্রশ্নটিতে বলছে খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? তো আগে যেগুলো অপশনে দেওয়া আছে সেগুলির
কার্যকাল সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 56 থেকে 61 পর্যন্ত এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো প্রধানত দেখো 1961 থেকে 66 খ্রিস্টাব্দের মধ্যে ঘটনাগুলি কি ঘটছে। 1962 সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ ঘটছে। 1965 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঘটছে এবং এই সময় ভারতবর্ষে ব্যাপক খরা দেখা দেবে। তো এই সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটি ছিল হ্যারোড ডোমার মডেল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বলা হয় গ্যাডগিল যোজনা। অপশন 3, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন গরিবি হটাও। তো এই ছিল তৃতীয় প্রশ্ন ও তার প্রাসঙ্গিক অন্যান্য অপশনের ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখা যাক কি আছে। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিখ্যাত পুস্তক কিতাবুল হিন্দ কে লিখেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, অল বিরুনি। অল বিরুনির প্রকৃত নাম ছিল আবু রায়হান। আবু রায়হান। তিনি 1017 খ্রিস্টাব্দে গজনির সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। তেনার বাড়ি ছিল আরব কান্ট্রিতে। তো অন্যান্য অপশনগুলির দিকে দেখা যাক। ফিরদৌসী। তো ফিরদৌসী রচনা করেছিলেন শাহনামা নামক একটি বিখ্যাত গ্রন্থ। ফিরদৌসী রচনা করেছিলেন শাহনামা নামক একটি বিখ্যাত গ্রন্থ। শাহনামা। আবুল ফজলের বিখ্যাত গ্রন্থ হচ্ছে আইন-ই আকবরী। আইন-ই আকবরী। এবং আমির খসরুর বিখ্যাত গ্রন্থ হচ্ছে তুগলকনামা। তুগলকনামা। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়ে থাকে। আমির খসরু গিয়াসউদ্দিন বলবনের সময়কাল থেকে গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকাল পর্যন্ত সুলতানি দরবারে তিনি বিরাজ করতেন। তো এই ছিল এই প্রশ্ন ও তার অপশন সম্পর্কে আলোচনা। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ভারত চালু করেছে। তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন। তোমরা সকলেই জানো যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ এখনো পর্যন্ত চলছে। তো ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দেরকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার চালু করেছে অপারেশন অজয়। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। এই প্রশ্নের সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, অপশন 3, অপারেশন কাবেরী। এটি হচ্ছে সুদান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার সুদান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার
অপারেশন। তো বাকি অপশনগুলি ইম্পর্টেন্ট নয়। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের মধ্যে ম্যাগিনট রেখা বিদ্যমান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, ফ্রান্স ও জার্মানি। অপশন 3, ফ্রান্স ও জার্মানি। ফ্রান্স ও জার্মানির মধ্যে আরও রয়েছে যে লাইনগুলো বা আন্তর্জাতিক সীমারেখাগুলো, সেগুলি হচ্ছে হিন্ডেনবার্গ লাইন, হিন্ডেনবার্গ লাইন, সিগফ্রাইড লাইন, সিগফ্রাইড লাইন। নামিবিয়া ও অ্যাঙ্গোলার মধ্যে রয়েছে 16তম প্যারালাল। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে রয়েছে 49তম প্যারালাল। জার্মানি ও পোল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা হল ওডার-নিসে লাইন। জার্মানি ও পোল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা হল ওডার-নিসে লাইন। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আনন্দমঠের লেখক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ গ্রন্থটি রচনা করেন এবং আমাদের জাতীয় গান অর্থাৎ ন্যাশনাল সং বন্দে মাতরম এই আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। বন্দে মাতরম সঙ্গীতটি 1896 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন রহিমাতুল্লাহ সায়ানি। অন্য অপশনগুলির দিকে যদি আমরা নজর রাখি তবে দেখতে পাবো অপশন এতে রয়েছে সুভাষচন্দ্র বসু। তো সুভাষচন্দ্র বসু বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থ হল তরুণের স্বপ্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে আর কি বলবো, প্রচুর উপন্যাস তিনি লিখেছেন। রামের সুমতি, মেজ দিদি, ছোট দিদি, পল্লী সমাজ, গৃহদাহ ইত্যাদি। তো পরের প্রশ্ন দেখা যাক কি আছে। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি সেন্সাস থেকে অর্থাৎ 2011 সালের যে জনগণনা হয়েছিল সেখান থেকে প্রশ্নটি করা হয়েছে। তো প্রশ্নতে জানতে চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, 76.26%। তো ভারতবর্ষে শিক্ষার হার কত? সেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, 74.04%। তো এটা হচ্ছে ভারতের শিক্ষার হার। তো এর পাশাপাশি আমরা আরও কয়েকটি প্রশ্ন জেনে রাখি। ভারতবর্ষের কোন রাজ্যে শিক্ষার হার সর্বাধিক? তো তার সঠিক উত্তর হয়ে যাবে কেরল রাজ্যে শিক্ষার হার সর্বাধিক, শতাংশে 93.91% প্রায়। তো প্রায় 94% তোমরা বলতে পারো। এর পাশাপাশি আরও ইম্পর্টেন্ট প্রশ্ন সেন্সাস থেকে যেগুলো থাকে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত।
অর্থাৎ সেক্স রেশিও। তো সেক্স রেশিও মেল এবং ফিমেলে করা হয়। তো ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও হচ্ছে মেল 1000:950, আর ইন্ডিয়াতে 1000:943 সেক্স রেশিও। তো আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় জানতে চায় যে ভারতবর্ষের কোন রাজ্যে সেক্স রেশিও লিঙ্গানুপাত সর্বাধিক। তো সেই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে কেরল বা কেরালা। তো কেরালা রাজ্যের সেক্স রেশিও হচ্ছে 1000:1084, অর্থাৎ 1000 জন পুরুষে রয়েছে 1000 জন মহিলা। আর সর্বনিম্ন সেক্স রেশিও যুক্ত রাজ্যটি হলো হরিয়ানা। তো এখানকার সেক্স রেশিও সবচেয়ে কম, হরিয়ানার সেক্স রেশিও সবচেয়ে কম। হরিয়ানার সেক্স রেশিও হচ্ছে 1000:877, অর্থাৎ মেল 1000 জন হলে ফিমেল রয়েছে মাত্র 877 জন। খুবই সংকটজনক অবস্থা। শিক্ষার হার সর্বাধিক তো বললাম কেরলে, কিন্তু সর্বনিম্ন শিক্ষার হার কোথায় রয়েছে? উত্তর হয়ে যাবে বিহার। বিহারের শিক্ষার হার সর্বনিম্ন। পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, 63 পয়েন্ট সামথিং মতো হবে আর কি। তো এর সাথে সাথেই শেষ হচ্ছে 8 নম্বর প্রশ্ন এবং আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতীয় প্রমাণ সময় কোন স্থানের স্থানীয় সময়? তো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, এলাহাবাদ। তো এলাহাবাদের অক্ষাংশ হচ্ছে 82°30', অর্থাৎ 82.5° পূর্ব দ্রাঘিমাংশ। তো ভারতবর্ষের প্রমাণ সময় এটিকেই ধরা হয়। যদিও অ্যাকুরেট স্থান বললে উত্তরটি হবে এলাহাবাদের নিকটবর্তী একটি স্থান, সেটার নাম হচ্ছে মির্জাপুর। নাম কি? মির্জাপুর। মির্জাপুর অ্যাকুরেট স্থান। তো বাকি অপশনগুলি দেখো। বাকি অপশন, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, তো কলকাতার অক্ষাংশ আমাদেরকে অবশ্যই জানতে হবে। 88°30', 88°30' পূর্ব দ্রাঘিমাংশ হচ্ছে কলকাতার দ্রাঘিমাংশ। তো আমরা জানি 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তো এলাহাবাদের স্থানীয় সময় এবং কলকাতার স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে কত ডিগ্রির? না 82°30' থেকে 88°30', অর্থাৎ 6° দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে। তার মানে সময়ের পার্থক্য হবে 6×4 = 24 মিনিট। এবং ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে, অর্থাৎ জিএমটি, গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে, এত আওয়ার প্লাস। গ্রিনিচ মিন টাইম থেকে ভারতের সময় 5.5 ঘন্টা এগিয়ে। তো এই প্রশ্নেরও আমরা চুলচেরা বিশ্লেষণ দেখলাম। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন খুবই সহজ প্রশ্ন। প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছে যে পরিমাপে সিজিএস একক পদ্ধতিটির পূর্ণরূপ কী? তো সিজিএস এর ফুল ফর্ম জানলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম এবং এস ফর সেকেন্ড। তো সিজিএস পদ্ধতিতে পরিমাপের একক হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। পরের প্রশ্ন একটা খেলাধুলো থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটিতে বলা হচ্ছে ডাবল ফল্ট শব্দটি কিসে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন খেলার সাথে ডাবল ফল্ট শব্দটি যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে টেনিস বা টেবিল টেনিস। টেনিস বা
টেবিল টেনিস। তো এর সাথে সাথেই আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। তো বাকি যে সমস্ত রাজ্যগুলি অপশনে দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কে উৎসব সংক্রান্ত খুব একটা প্রশ্ন দেখা যায় না। উৎসবটি পালিত হয় ওনাম কেরলে, ওনাম হচ্ছে কেরালা, পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু, রথযাত্রা উড়িষ্যা, ছট পূজা বিহার ঝাড়খণ্ড প্রভৃতি এগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট উৎসব। এবং আমরা যদি দেখি গণেশ চতুর্থী, তো সেটা হয়ে যাবে মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উৎসব। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা হচ্ছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ উৎসব। তো পরের প্রশ্ন দেখা যাক কি আছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, 11। তো এই প্রশ্ন সম্পর্কে আমি একটু তোমাদের বলে দিই যে ভারতীয় সংবিধান যখন প্রবর্তিত হয়েছিল তখন মৌলিক কর্তব্যের ধারণাটি ভারতীয় সংবিধানে ছিল না। পরবর্তীতে 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ 42তম সংবিধান সংশোধনীতে এটিকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় পার্ট 4 এতে এবং আর্টিকেল হচ্ছে 51 এতে স্থান দেওয়া হয়েছে মৌলিক কর্তব্যগুলিকে। তো এই মৌলিক কর্তব্যের ধারণা ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে রাশিয়া সংবিধান থেকে। অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে? তো সেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া। এবং 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে এই মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। পরবর্তীতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে রাইট টু এডুকেশন অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মৌলিক কর্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে 11টি। তো বাকি অপশনগুলি যদি লক্ষ্য করা হয় তাহলে দেখতে পাবো যে 29 নম্বর আর্টিকেল রয়েছে, এটি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা ও সংস্কৃতির রক্ষা বিষয়ক আর্টিকেল। 19তম আর্টিকেলটি খুবই ইম্পর্টেন্ট। 19তম আর্টিকেলটি হচ্ছে বাক স্বাধীনতা সংক্রান্ত। এটি একটি পরীক্ষায় এসেছিল, অনেক পরীক্ষায় বারবার আসতে থাকে। তো 19তম আর্টিকেলটা হচ্ছে বাক স্বাধীনতা সংক্রান্ত। তো 19তম আর্টিকেলে 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কতগুলি স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। তো 6টি স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। 32তম আর্টিকেল তো খুবই ইম্পর্টেন্ট। এটিকে সংবিধানের জনক অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন
যে হার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের আত্মা হচ্ছে 32 নম্বর আর্টিকেল। এবং কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব করা হলে সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল এর মাধ্যমে রিট জারি করেন। রিট মৌলিক অধিকার রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করেন, এবং হাইকোর্টও রিট জারি করতে পারেন। তবে হাইকোর্ট যে আর্টিকেলের বিনিময়ে রিট জারি করেন সেটি হচ্ছে 226 নম্বর আর্টিকেলের ক্ষমতা বলে হাইকোর্ট রিট জারি করতে পারে। তো এর সাথে সাথেই 13 নম্বর প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ শেষ হচ্ছে, এবং দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। প্রশ্নটিতে বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে 57তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, দামোদর মৌর্য। তো অমিতাভ ঘোষ ছিলেন 2018 সালে, তিনিও জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। নীলমণি ফুকন তিনি দামোদর মৌর্যর ঠিক আগের বছর অর্থাৎ 21-22 সেশনে 2021-22 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এবং অচ্যুতান নাম্বুদিরি তিনিও জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন 2019 সালে। অমিতাভ ঘোষ 2018 সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। অমিতাভ ঘোষ ছিলেন ইংরেজি ভাষার সাহিত্যিক। নীলমণি ফুকন হচ্ছেন অসমীয়া সাহিত্যিক। দামোদর মৌর্য হচ্ছেন কোঙ্কণী ভাষার সাহিত্যিক, এবং অচ্যুতান নাম্বুদিরি হচ্ছেন মালয়ালম ভাষার সাহিত্যিক। তো এর সাথে সাথেই শেষ হচ্ছে 14 নম্বর প্রশ্ন। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, রেগুর। কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল, কারণ এই মৃত্তিকাতে কার্পাস চাষ খুব ভালো হয়। ভারতবর্ষের গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা প্রভৃতি দাক্ষিণাত্য রাজ্যগুলিতে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। অপশন এতে রয়েছে ভাঙার। তো ভাঙার কাকে বলা হয়? তো প্রাচীন পলিকে ভাঙার বলা হয়, অর্থাৎ প্রাচীন পলিগঠিত সমভূমিকে বলা হয় ভাঙার। প্রাচীন পলিকে বলা হয় ভাঙার। আর নবীন পলিগঠিত সমভূমিকে বলা হয় খাদার। কি বলা হয়? খাদার বলা হয় নবীন পলিগঠিত সমভূমিকে। তো হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কোনগুলিতে দেখা যায়? হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে গাছপালা, লতা, ডালপালা পচে যে এক ধরনের অতি উর্বর মৃত্তিকা দেখা যায় সেগুলিকে বলা হয় হিউমাস মৃত্তিকা। এই হিউমাস মৃত্তিকায় কমলালেবু এবং অন্যান্য ফল চাষ খুব ভালো হয়। তো এর সাথে সাথেই শেষ হচ্ছে 15 নম্বর প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। তো পরের প্রশ্ন, রোগীদের দাঁতের বড় ছবি দেখতে ডেন্টিস্ট দ্বারা ব্যবহৃত দর্পণটি হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন 4, অবতল দর্পণ। এছাড়াও
অবতল দর্পণ যে সমস্ত কাজে ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে টেলিস্কোপ এবং টর্চ ও গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও নাপিতের দোকানে যে গ্লাস ব্যবহার করা হয় সেটিও অবতল দর্পণের উদাহরণ, অর্থাৎ এই গ্লাসটিকে বলা হয় সেভিং গ্লাস। তো অন্যান্য অপশনের দিকে লক্ষ্য রাখি। অপশন এ অপশন একে রয়েছে জিগজ্যাগ দর্পণ। তো এটা অপটিক্যাল ইলিউশন বা অপটিক্যাল বিভ্রম তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। অপটিক্যাল ইলিউশন বা অপটিক্যাল বিভ্রম তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তো 2 নম্বর অপশনে আছে উত্তল দর্পণ। তো উত্তল দর্পণের ব্যবহারগুলি হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচ হিসেবে। তাছাড়া আমরা যে যানবাহনের ভিউ ফাইন্ডার ব্যবহার করি তো সেখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। সমতল দর্পণ। তো সমতল দর্পণের ব্যবহার হচ্ছে সামনে কোনো বাধা থাকলে সেই বাধাকে অতিক্রম করে সামনের ঘটনা দেখার জন্য যে পেরিস্কোপ ব্যবহার করা হয় সেই পেরিস্কোপে সমতল দর্পণ ব্যবহার করা হয়। তো একটু ছবি এঁকে আমি দেখাচ্ছি পেরিস্কোপটা কেমন হয়ে থাকে। তো এই রকম আকৃতির পেরিস্কোপ হয়ে থাকে। মনে করে এটা একটা পেরিস্কোপ, এখানে ব্যক্তির চোখ থাকে। তো সামনে বাধা থাকার কারণে ব্যক্তি একটি পেরিস্কোপ ব্যবহার করে থাকে, যেখানে এর মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করে। এখানে একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমতল দর্পণ বসানো থাকে। তো ছবি এখান থেকে রিফ্লেক্ট হয়ে এখানে পড়ে। এখানেও একটি সমতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে এবং এই রশ্মিগুলি এখান থেকে প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছায়। তো সমতল দর্পণ পেরিস্কোপে দারুণভাবে ব্যবহার করা হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, সাধারণত ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স কতগুলি ভিটামিন দিয়ে গঠিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ 8টি। এগুলি হচ্ছে ভিটামিন বি1, বা থায়ামিন, ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 বা নিয়াসিন, ভিটামিন বি5 বা প্যান্টাথনিক অ্যাসিড, ভিটামিন বি6 বা পাইরিডক্সিন, ভিটামিন বি7 অর এইচ, এটাকে বলা হয় বায়োটিন, ভিটামিন বি11 এটা হচ্ছে ফলিক অ্যাসিড, আর ভিটামিন বি12 এটা হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন বি12 এটা হচ্ছে সায়ানোকোবালামিন। তো ভিটামিন বি1 অভাবে অর্থাৎ থায়ামিনের অভাবে হয় বেরিবেরি রোগ, ভিটামিন বি12 অভাবে হয় অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এবং গ্লোসাইটিস, অর্থাৎ ঠোঁটের কোনায় ঘা এবং জিহ্বাতে ঘা হয় ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিনের অভাবে। ভিটামিন বি3 অভাবে দেখা যাবে যে পেলেগ্রা রোগ সৃষ্টি হয় এবং ভিটামিন বি12 অভাবে আমরা দেখতে পাবো যে পার্নিসিয়াস অ্যানিমিয়া সেই রোগটির আবির্ভাব ঘটে থাকে। এবং ভিটামিন বি, পি ও সি
জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বিপিসি জলে দ্রবণীয় অর্থাৎ ওয়াটার সলিবল। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে ভিটামিন থেকে যে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী? তো সেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ, ডি, ই এবং কে। এ, ডি, ই এবং কে। তো স্নেহ পদার্থে বা তেলে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে এ, ডি, ই, কে। এর সাথেই শেষ হচ্ছে 17 নম্বর প্রশ্ন। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন একটি রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন, ভারতীয় সংবিধানের 11 নম্বর তফসিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশন 3 অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ভারতীয় সংবিধানের 40তম আর্টিকেলে পঞ্চায়েত সম্পর্কে বলা আছে অর্থাৎ আর্টিকেল 40। পরবর্তীতে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন তথ্য আলোচনা করা হয় এবং এখানে 29টি বিষয় সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়। তো ভারতীয় সংবিধানের বর্তমানে মোট 12টি তফসিলি রয়েছে। সংবিধান প্রণয়নের সময় সেখানে মাত্র 8টি তফসিল ছিল। পরবর্তীতে 4টি তফসিল যোগ হয়েছে। তো ভাষা রয়েছে অষ্টম তফসিলে। পৌরসভা সংক্রান্ত বিষয়গুলি রয়েছে 12তম তফসিলে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তো রয়েছে 11 নম্বর তফসিলে। আর ভূমি সংস্কার সংক্রান্ত বিষয় রয়েছে 9ম তফসিলে। তো ভারতীয় সংবিধানের তফসিল সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো দেখা যাক এর পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, দ্বিতীয় জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়? অর্থাৎ জৈন কাউন্সিল কোথায় হয়েছিল, সেকেন্ড জৈন কাউন্সিল কোথায় হয়েছিল সেটাই জানতে চাওয়া হয়েছে। তো আমরা সকলেই জানি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন 2 অর্থাৎ বলভি। গুজরাটের বলভিতে সেকেন্ড জৈন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। প্রথমটি হয়েছিল পাটলিপুত্রে এবং দ্বিতীয়টি হয়েছিল বলভিতে। বাকি অপশন বি এবং অপশন 3 এবং অপশন 4 যদি দেখা হয় তো এটিও খুব ইম্পর্টেন্ট অপশন 4 এখানে প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল। রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল। তো প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর আমলে। কার আমলে? অজাতশত্রুর আমলে হয়েছিল। এবং দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে হয়েছিল কালাশক বা কাকবর্ণের আমলে অনুষ্ঠিত হয়েছিল। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুভাষচন্দ্র বসু কবে কংগ্রেস পার্টির সভাপতি হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 1938 খ্রিস্টাব্দে। 1938 খ্রিস্টাব্দে হরিপুরা এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বোস। তো 1939 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভোটের মাধ্যমে কংগ্রেসের সভাপতি নির্বাচন করা হয় এবং সুভাষচন্দ্র বসু গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কিন্তু গান্ধীজি
লাগাতার অসহযোগিতা করার কারণে তিনি কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন এবং 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। ফরওয়ার্ড ব্লক। তো বাকি অপশনগুলো যদি আমরা দেখি, অপশন 3-এ রয়েছে 1941। এটিও সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাল, কারণ 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি 17ই সুভাষচন্দ্র বসু তার কলকাতার বাড়ি থেকে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে জিয়াউদ্দিন মোহাম্মদ ছদ্মনাম নিয়ে ভারত থেকে পালিয়ে যান এবং আফগানিস্তান হয়ে রাশিয়া পৌঁছান। সেখানে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপ্রধান স্ট্যালিনের সঙ্গে দেখা করেন, কিন্তু জার্মান আক্রমণের ভয়ে স্ট্যালিন কোনো রকম সাহায্য না করলে তিনি রাশিয়া থেকে জার্মানিতে পাড়ি দেন। তো পরের অপশন দেখা যাক 1943। এটিও সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাল, কারণ 1943 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বোসের গড়ে তোলা আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেন। তারিখটি ছিল 25শে আগস্ট, অর্থাৎ 1943 খ্রিস্টাব্দের 25শে আগস্ট সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন।